ভার্সিটির ফার্স্ট বয় এখানে মুচির কাজ করছে, আমার না দেখে খুব খারাপ লাগছে। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা, আমার জুতোগুলো না খুব ময়লা হয়ে গেছে, এখন যদি আমি আমার জুতোগুলো পলিশ করে নিই তাহলে কেমন হবে বলতো? ভালোই হবে। এই মুচি, আমার জুতোগুলো খুব ময়লা হয়ে গেছে, একটু পলিশ করে দে তো। নিন, আপনার জুতা কালি করা হয়ে গেছে। এই মুচির বাচ্চা, কত দিতে হবে তোকে? 50 টাকা দিন। আচ্ছা নিশাদ, ওকে 100 টাকার একটা নোট দে তো। এই, তোকে আমি 50 টাকা বকশিশ দিচ্ছি, প্রতিদিন তো ভার্সিটিতে হেঁটে হেঁটে যাস, কালকে না হয় আমার টাকা দিয়ে একটু রিকশায় চলে যাস। আমার কোনো বকশিশের প্রয়োজন নেই, আমার পারিশ্রমিক 50 টাকা, 50 টাকা দিলেই চলবে। ঠিক আছে, সামান্য একটা মুচি, ভেবেছিলাম যে প্রতিদিন তো কষ্ট করিস, আজকে একটু মায়া ধরে করে 100 টাকা দিয়েছিলাম। যাক, ভালো যখন লাগলো না, 50 টাকাই রাখ। চল। দাঁড়ান, শুনুন, আপনাদের কিছু কথা বলি। আপনারা যে আচরণ করেছেন আমার সাথে, এটা ঠিক হয়নি। মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শিখুন। এই শোন, মুচি মেথর এগুলো না কখনো মানুষ হয় না, তোরা ছোট লোক সবসময় ছোট লোকই থেকে যাবি। চুপ থাকুন, অনেকক্ষণ ধরে আপনাদের বকবক শুনছি। শুনুন, গরিবরা আছে বিধায় আপনারা এখনো সুখে শান্তিতে বসবাস করছেন, খেয়ে পরে বেঁচে আছেন। এই গরিবরা যদি গ্রামে কৃষিকাজ না করত, তাহলে কপালে ভাত জুটতো না। গরিবরা আপনাদের বাসায় কাজের লোক হিসেবে কাজ করে বিধায় ফিটফাট হয়ে ঘুরে বেড়াতে পারেন। এই গরিবরা সকালবেলা নাস্তা বানিয়ে দেয় বিধায় সকালে খেয়ে বেরোতে পারেন। শুনুন, গরিবরা মানুষ, মানুষকে সম্মান করতে শিখুন, দেখবেন মানুষ আপনাদের সম্মান করবে। শুনুন ম্যাডাম, কাজকে কখনো ছোট করে দেখবেন না, কাজ তো কাজই, প্রত্যেকটা কাজকে সম্মান করে দেখবেন। আজকে আমি মুচি বিধায় আপনি জুতাটা পালিশ করতে পেরেছেন, আর তা না হলে নিজের জুতা নিজে পালিশ করতে হতো। ছোট লোকের বাচ্চা, সামান্য একটা মুচি হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, এই শাস্তি তোকে পেতেই হবে। আপনার যা শাস্তি দেওয়ার আপনি দিয়ে দেন। যান, এখন আবার চোখের সামনে থেকে যান। চল এখান থেকে চলে যাই, এই ছোট লোকের বাচ্চাটার সামনে দাঁড়িয়ে থেকে আর নিজেকে ছোট করতে চাই না। আর তোকে তোকে আমি দেখে নেব। আমাকে দেখতে খুব ইচ্ছা করছে, দেখুন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আর যদি বাড়িতে গিয়ে দেখতে মন চায়, তাহলে একটা কাজ করুন, আপনার হাতে স্মার্টফোন আছে না, ওটা দিয়ে আমার একটা ছবি তুলুন, বাড়ি বসে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখে নিন। যান, আমার চোখের সামনে থেকে যান, যান বলছে। বেয়াদব কোথাকার। ভাইরে, তোর মনে হয় অনেকক্ষণ দেরি করে ফেলাইল। সমস্যা নাই ভাইজান, তোর ভার্সিটিতে দেরি হইতেছে, সমস্যা নাই মানে তুই তাড়াতাড়ি বাসে যা। আচ্ছা, ওই যে জুতা একটা সেলাই করা বাকি আছে, একটু সেলাই করে দিন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে দিলাম। হ্যাঁ যা। ভাবি, এই ছাড় ছাড়, কি করতেছস? লোকজন দেখলে কি মনে করব? আমি তোরে কতবার কইছি তুই আর আমারে জড়ায় ধরবি না, তারপরেও কেন তুই আমার কথা শুনিস না, বারবার জড়ায় ধরস? এটা কি বলছো ভাবি, বলো তো? তুমি আমার ভাবি, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? না পারবি না, এখন তুই কি ছোট আছস? তুই তো এখন অনেক বড় হয়ে গেছস, এখন তুই যদি আমারে জড়ায় ধরস তাহলে যে পাড়ার লোকজনগুলো দেখলে কি কইব কত? এই শোনো ভাবি, আমি পাড়ার লোকজনের ভয় পাই না, তুমি আমার ভাবি, আমি তোমাকে জড়িয়ে ধরতেই পারি, স্বাভাবিক বিষয়। আমি বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি তোর একটা বিয়ে দিতে হইব, বিয়ে দেই বাড়িতে একটা বউ আনতে হইব, তখন যত পারস তোর বউরে জড়ায় ধরে থাকবি,
তোর বউ তখন কিচ্ছু কইব না। আর একটা কথা মনে রাখবি, বউরে যদি ভালো না বাসস তাহলে কিন্তু বউ থাকবো না। শোনো, আমি বিয়ে শাদী করবো না। তুমি তো আমার ভাবি, তাই না? তুমি শুধু আমার ভাবি না, মানে আমরা তো দুই ভাই, দুই ভাইয়ের এক বউ, তাহলে বিয়ে করার কি দরকার? ও অনেক দুষ্ট হয়ে গেছিস না, তোর একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, তোর ভাই আজকে আসুক, তোর একটা ব্যবস্থা করে ছাড়বো। ছাড়ো, ব্যথা লাগে তো। ব্যথা লাগে না? বুঝতে পারছি আমি, তোমার সাথে কথা আমি পারবো না। আচ্ছা শোনো ভাবি, জানো হচ্ছে কি হয়েছে? আজকে ভাইয়ের দোকানে একটু বসেছিলাম, একটা বড় লোক অহংকারী আমাদের কলেজে পড়া একটা মেয়ে এসেছিল, এসে আমাকে যা না তাই বলে অপমান করেছে। আমিও কি অপমান, একদম ঠাটা একটা চড় মেরে দিয়েছি। ভালো করছি না? অপমান করার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি। এই এইটা তুই কি করছিস? তোর ভাইজান না কইছে তুই কখনো কারোর সাথে মারামারি করবি না, তারপরে তুই মারামারি করতে কেন গেছিস বলতো? ভাবি, তুমি এটাকে মারামারি কেন বলছো বলো তো? আচ্ছা, মেয়েটা আমার সাথে বেয়াদবি করেছে, একটা থাপ্পড় মেরেছি। শোনো, এটা বেয়াদবির শাস্তি, আমি বেয়াদবির শাস্তি দিয়েছি, আর কিছুই না। আচ্ছা এবার ঘরে যা, খাবার খেয়ে ভার্সিটিতে যাবি। ছেলেটা একদম বেয়াদবি সহ্য করতে পারে না, না জানি আর কপালে যে কেমন মেয়ে জুটে। আল্লাহ জানে। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? কিরে মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়নি তুমি সেটা বলো। জানো আজকে কি হয়েছে? আজকে রাস্তার একটা সামান্য মুচির বাচ্চা মুচি আমাকে অপমান করেছে, চিস্তি চৌধুরীর মেয়েকে অপমান করেছে। বাবা, তুমি যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললি তুই? কি বললি তুই? সামান্য একটা মুচি তোকে অপমান করেছে কেন? কিসের জন্য? চাচা জানেন মুচি বাচ্চা কত বড় সাহস, এতেই গায়ে হাত তুলেছে। আরে কি বলছো তুমি? আমার মেয়ের গায়ে হাত তুলবে? এই 7 গ্রামে এমন কেউ এখনো জন্ম হয়নি যে আমার মেয়ের গায়ে হাত তুলে। আমি যতক্ষণ পর্যন্ত ওই মুচির বাচ্চার হাত দুটো না কাটতে পারবো ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না। তাহলে এবার বুঝো বাবা, আমি শুধুমাত্র তোমাকে বলেছি, এটাই তোমার সহ্য হচ্ছে না। আর ওই মুচির বাচ্চাটা আমার গালে চড় মেরেছে, আমার কেমন লাগছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই শুধু বল ওই মুচির বাচ্চাকে কিভাবে শাস্তি দিলে তুই শান্তি পাবি, বল। হ্যাঁ বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওই মুচির বাচ্চা মুচির দোকানটাই ভেঙে ফেলো, তাহলে আমি মনের মধ্যে একটু শান্তি পাবো। সামান্য এইটুক হলেই তুই শান্তি পাবি মা? হ্যাঁ বাবা, তুমি শুধুমাত্র এই কাজটাই করো, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। ও তো আমাকে চিনে না, ও জানে না যে আমি কার মেয়ে, ও বুঝতে পারিনি যে ও আসলে কার গালে চড় মেরেছে। এর প্রতিশোধ যতক্ষণ না পর্যন্ত আমি নিজে না নিচ্ছি ততক্ষণ আমার এই আগুন নিভবে না। ঠিক আছে তুই চল, তুই আমার সাথে চল, দেখ আমি ওই মুচির বাচ্চাকে কি করি, চল। ভাইজান, কালকে দেখলাম আপনার ছোট ভাই এখানে বসে জুতা সেলাইতেছে। আপনার ভাই কি মুচির কাজ শিখতেছে নাকি? আরে ভাই কি কর, আমার বাইরে আমি মুসির কাম শিখাবো কে? আমার ভাই তো ভার্সিটিতে পড়ে, আর আমার বাইরে আমি অনেক বড় অফিসার বানাবো। ও ঠিক আছে, আমি আবার ভাবলাম আপনার ওই মুচির কাজ শিখতেছে কিনা। তুমি আমার বাইরের জন্য একটু দোয়া করো, আমার বাইরে যেন একটা অফিসার বানাতে পারে। এই যে ভাই, তোমার জুতা শেষ কালি করা। ঠিক আছে ভাই, কয় টাকা দিব? 50 টাকা। ভাই ধরো। এই মুচির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে কেন বেয়াদবি করেছিস? কি কোন বাবা, এই মুচি তো ছিল না, এখানে তো অন্য একজন ছিল। অন্য একজন ছিল? কে ছিল? এই চুপ করে কেন আছিস? কে ছিল বল? এখানে তো আমার ভাই ছিল, আর আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে তাহলে মাফ করে দেন। আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে মাফ চেয়েছি। ছোট লোকের বাচ্চা,
এত বড় সাহস, আমার মেয়েকে অপমান করে আমার মেয়ের গায়ে হাত দিয়ে আবার এখন মাপ চাচ্ছিস? এই যে স্যার, আপনি আবার থাপ্পড়টা মারলেন, এটা কি ঠিক করছেন? একবার চিন্তা করে দেখেন তো স্যার, আপনি কাজটা কি ঠিক করছেন কিনা? আমার বাবা তো শুধুমাত্র তোকে একটা চর মেরেছে, আর আমার তো ইচ্ছা করছে যে তোকে পায়ের জুতোটা খুলে পিটাতে পিটাতে এই গ্রামটা ছাড়া করে দেই। আপনারা বড় লোক মানুষ, আপনারা আমারে মারতেই পারেন, কিন্তু এটা ঠিক করেন না। আমার ছোট ভাই আমি খুব ভালো করে চিনি। আমার ছোট ভাই যদি কোনো কিছু করেও থাকে তাহলে অবশ্যই আপনার মেয়ে। এই মুচির বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর মতো না তোর ছোট ভাই আমাকে জ্ঞান দিচ্ছিল, তাই তো তোর ছোট ভাইকে আমি এত কথা শুনিয়েছি। আর তোর ছোট ভাই তার বিপরীতে আমার গালে চড় মেরেছে। তবে একটা কথা আপনাদেরকে বলে দেব, ভাগ্য কার কখন পরিবর্তন হয় কেউ জানে না, একমাত্র উপরওয়ালা জানে। আমার ভাই বড় ভার্সিটিতে পড়তেছে, দেখেন একদিন আমার ভাই বড় অফিসার, তখন আমার ভাগ্য পরিবর্তন হয়, আমার আর এই সময় থাকবে না। বাবা, তুমি আবার এই মুচির বাচ্চার কথা শুনে তুমি ইমোশনাল হয়ে গেলে না তো? ওদের কাজই তো এটা, বড় লোক দেখলেই ইমোশনালি কথাবার্তা বলে তাদের মন গলিয়ে নিবে আর কিছু টাকা হাতিয়ে নিবে। দেখেন ম্যাডাম, আপনার বাবার কাছে আমি টাকা পয়সা চাইনি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এটা কি কাজটা ঠিক করছে? এই মুচির বাচ্চা, তোর মুখে আর কোনো কথা শুনতে আমি চাই না। তোর ভাই আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে, কান খুলে শুনে রাখ। তোর ভাইকে ভালো করে বুঝাবি আমার মেয়ের সাথে যে বেয়াদবি করেছে না, সেই জন্য যেন তোর ভাই আমার মেয়ের পা ধরে মাপ চায়, আর তা না হলে কিন্তু তোর ভাইয়ের দুটো হাত আমি কেটে ফেলবো, কথাটা মনে রাখিস। তোর ভাই যদি আমার পায়ে ধরে মাফ না চায়, তাহলে তোদের দুই ভাইকে এই গ্রাম ছাড়া করে দিব, বুঝতে পেরেছিস? বাবা, চলো এখন এখান থেকে। এ আল্লাহ, আজকে আমি গরিব বইলা ওরা আমার অন্যায়ভাবে মারধর করলো। এ আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, এই বিচারটা আমি তোমার কাছে দিলাম আল্লাহ, তুমি বিচারটা করো। গরিবের উপরে এরা অত্যাচার করছে, এ আল্লাহ তুমি তো দেখছো, তুমি এটা বিচার করো আল্লাহ। এরকম ভাবে আমাদের কতদিন অত্যাচার করবো আল্লাহ, তুমি বিচার করো। এত রাত হয়ে গেল, তারপরে এখনো বাড়িতে আইলো না। আগে তো কোনোদিন এত দেরি করে নাই, কোনো সমস্যা হইলো নাকি? ওই তো আইসা পড়ছে। কি গো, আজকে তুমি এত দেরি করে আইলা কেন? কোনোদিন তো এত দেরি করো না। আর তোমার মন খারাপ কেন? তোমার দেখে এমন লাগতেছে কেন? তোমার কি কেউ মারধর করছে নাকি? আমরা গরিব মানুষ তো, তাই সবাই মারতে পারে। গরিবের গায়ে হাত দিতে কেউ দ্বিধাবোধ করে না, যে যেমনি বলছে এমনি মারে। কি কইতেছো তুমি? তোমারে কেউ মারছে? কেন মারছে? কেডাই মারছে? আর কি করছো তুমি? একজন বড় লোক আইসা আমার দোকানে মারধর করা শুরু করে। কি কইতেছো? ভাইজান, কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলেছে? একবার বলো, কে তোমার গায়ে হাত তুলেছে? বলো ভাইয়া। আমার কেউ মারে নেই ভাই, আমার ভাগ্য আমারে মারছে। তোর একটা কথা কই, আজকের পর থেকে তুই ধনী লোকের সাথে তুই বাড়াবাড়ি করিস না, আর কোনো ঝামেলা বাঁধাইস না। ভাইজান, তুমি শুধু একবার বলো তোমার গায়ে কে হাত তুলছে? আর কে মারছে? তুই যে সকালে এক মাইয়ার থাপ্পড় মারছিস, ওর বাবা এসে আবার মারধর করছে। ভাইজান, আমি শুধু শুধু ওই মেয়ের গায়ে হাত তুলি নাই, ও আমারে মুসি বইলা উল্টা পাল্টা কথা বলছে, গালি দিছে, এর জন্য আমি ওর গায়ে হাত তুলছি। কিন্তু তার বিনিময়ে যে তোমার গায়ে হাত তুলবে এটা আমি বুঝতে পারি। আমি ওর কাছে যা জিজ্ঞাসা করবো তোমার গায়ে হাত কেন তুলছে। না ভাই, তুই কোনো ঝামেলা যাবি না, ঝগড়া ঝামেলা আমার পছন্দ না। কেউ যদি তোর গায়ে হাত তুলে চুপচাপ একা বাড়ি ছিল আমি, গরিবের পক্ষে কেউ থাকে না, একা একা বাড়ি ছিল আমি, হ্যাঁ চোখের ফালি ফেলবি। আর আল্লাহরে কবি কেন আমাদেরকে গরিব বানাইলি, আল্লাহর কাছে বিচার দিয়ে দিবি। তুমি আর কোনো কান্নাকাটি করো না। তুমি কান্নাকাটি করলে তোমার ভাই কষ্ট পাইবো। ঘরে চলো। চলো ঘরে আয় ভাই।
কি গো, ঘুমানো বাদ দিয়ে তুমি এইভাবে মন খারাপ করে বসে রয়েছো কেন? মন খারাপ করে বসে আছি। আচ্ছা কত দেখি, আমার ভাইটা রেখে আমি অফিসার বানিয়ে পারবো? মানুষজন যে পরিমাণ আমার কথাবার্তা শোনায়। তুমি দেখো, সৈকত একদিন লেখাপড়া শিখে ঠিকই মানুষের মতো মানুষ হলো। তুমি মনে না কোনো চিন্তাই করো না। আল্লাহ যেন তাই করে। হয়েছে, এখন আর চিন্তা করে রাতের ঘুম নষ্ট করা লাগবে না। ঘুমায় পড়ো, সকালে আবার তোমার কামে যাইতে হবে। ঘুমাও তো। ঘুমাও, তুমি শো। আচ্ছা ঠিক আছে, তুমি আর 10টা মিনিট ওয়েট করো, আমি এখনই চলে আসছি। কোথায় আবার প্রতিদিন লেট করি? আচ্ছা একটু পরে কল দিচ্ছি। মা, ইতি, তুই এটা কি করেছিস? তোর বাবাকে দিয়ে সামান্য একটা মুচির গায়ে হাত তুলাইছিস। হ্যাঁ, কাজটা তুই কিন্তু একদম ঠিক করিস। মা দেখো, এখন আমি এসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। তুমি রুমের মধ্যে যাও, আমি এখন একটু ব্যস্ত আছি। মারে, তোকে একটা কথা বলি, আমার কথাটা মন দিয়ে শোন। এমন করে হয় না, তুই যা করতেছিস একদম ভুল করতেছিস। মারে, ব্যাপারীভাবে জীবন চলা ভালো না। এখনো সময় আছে, একটু পথে চলে আয়, একটু বোঝার চেষ্টা কর, ভালো কিছু কাজ করার চেষ্টা কর। এসব কাজ খুব ভুল তুই যেগুলো করছিস। তুই যেভাবে চলাফেরা করছিস, কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে চলাফেরা করে না। মা, তুমি যে আমাকে সহ্য করতে পারো না এটা আমি খুব ভালো করেই বুঝি। তাই আমি একটা ভালো কাজ করলেও সেটা তোমার কাছে অন্যায় মনে হবে। শোনো মা, আমি এখন তোমার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাচ্ছি না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। এখন যাও, তুমি ভিতরে যাও। সবকিছু হয়েছে তোর বাবার কারণে। এই তোর বাবাই তোকে বেশি বেশি আশকার দিয়ে মাথায় তুলেছে। কি ব্যাপার? বাবা মেয়ে কি করলাম? কি হয়েছে? বাবা, তুমি বুঝতে পারছো না যে মা কি বলতে পারে? ওই যে গতকালকে তুমি যে মুচিটার গায়ে হাত তুলেছো, সেটা করে নাকি তুমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছো। আর সেটা নিয়েই মা এতক্ষণ যাবত আমাকে এত কথা শোনাচ্ছে। হ্যাঁ, তোমরা একটা অন্যায় করেছো। তোমরা মানো আর না মানো, অন্যায় তো অন্যায়। তুমি কিভাবে ওর গায়ে হাত তুলতে পারলা বলো তো? কাজটা কি তুমি ঠিক করেছো? হ্যাঁ, আমি মুচির গায়ে হাত তুলেছি। এই 7 গ্রামে এমন কেউ নেই যে চিস্তি চৌধুরীর মেয়েকে অপমান করে। আর ওই মুচির ভাই আমার মেয়েকে অপমান করেছে, হাত তুলেছে। আমার তো ইচ্ছে হয়েছিল ওই মুচির ভাইয়ের হাত দুটো আমি কেটে ফেলি, কিন্তু ওর ভাইকে তো আমি পাইনি, তাই মুচিকে উত্তম মধ্যম দিয়েছি। তোমার মেয়ের গায়ে যদি কেউ হাত তুলে থাকে তাহলে একদম ঠিক কাজ করেছে। তুমি তো তোমার মেয়েকে শাসন করতে পারো না, অন্যজন যদি তোমার মেয়েকে শাসন করে তাহলে বাধা দিচ্ছ কেন? করুক না শাসন, তোমার মেয়ে যাতে লাইনে আসে। তুমি যদি আগের থেকে তোমার মেয়েকে শাসন করতে তাহলে তোমার মেয়ের অবস্থা আজকে এটা হতো না। দিন দিন তোমার মেয়ে বিগড়ে যাচ্ছে, সেই খেয়াল তোমার আছে? একদম চুপ কর, একদম চুপ। তুমি আমাকে চেনো না? আমি চিস্তি চৌধুরী। আমার মেয়েকে আমি ভালো শিক্ষা দিয়েছি। আমার মেয়েকে এমন কোনো শিক্ষা দেইনি যে ও মাথা নিচু করে চলবে। চিস্তি চৌধুরীর মেয়ে, সে সব সময় মাথা উঁচু করে চলবে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই করবে। তুমি তোমার মেয়েকে ভুল শিক্ষা দিয়েছো, এখনো সময় আছে। এখনো যদি তোমার মেয়েকে সঠিক শিক্ষা দাও, মেয়ে লাইনে আসবে। আর না হলে একদিন দেখবে মেয়ে একেবারে পথে বসেছে, একেবারে লাইনের বাইরে চলে গেছে। সময় আছে, বিষয়টা ভাবো। আমার কথাটা একটু মন দিয়ে শোনো, মেয়েকে শাসন করো। তোমার এত জ্ঞান দিতে হবে না, বুঝলে? আমার মেয়ে খুব ভালো আছে, আমার মেয়ে স্মার্ট। হ্যাঁ, আমার মেয়ে ভালোভাবেই চলাফেরা করে। এখন যদি কেউ গায়ে পড়ে এসে আমার মেয়ের সাথে যদি কোনো ঝগড়া করে তাহলে তো আমার মেয়ে ছেড়ে দেবে না। হ্যাঁ মা দেখো, তোমার এই সমস্ত কথা না আমার একদম আর সহ্য হচ্ছে না। যাও তুমি প্লিজ, এখন আমার সামনে থেকে যাও। যখন তখন শুধুমাত্র এক একটা কথা বলে যাও। যাও তো। হ্যাঁ যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এ তোর আর তোর বাপের ভালো কথা কয়ে লাভ নেই, কোনো ভালো কথা বুঝায় লাভ নেই, তোদের মনে ঢুকবে না। দেখেছো বাবা, এটা মায়ের কেমন ব্যবহার? মা দিন যত যাচ্ছে তত আমার সাথে অন্যায় করছে। বাবা, আমি কিন্তু আর মায়ের এসব অন্যায় মেনে নিতে পারবো না। মা যদি আমাকে বেশি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। মা বাদ দে, তোর মার কথা বাদ দে তো। শোন মা, তুই কিন্তু চিস্তি চৌধুরীর মেয়ে, এই কথাটা সব সময় মনে রাখবি। তুই যেখানে খুশি সেখানে যাবি, হ্যাঁ? তোর যা খুশি তুই তাই করবি, কোনো চিন্তা নেই, আমি তো আছি।
বাবা তুমি হচ্ছে আমার সবচেয়ে বেস্ট বাবা, দুনিয়ার সব মেয়েরা জানে তোমার মতো বাবা পাই। আচ্ছা বাবা আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আচ্ছা যাও, বাই বাই। মেয়ে আমার লাখে একটা। সাইফুল, আমার ইতি কই? কতক্ষণ বসায় রাখবি? ওর জন্য মনটা দিও না হয়ে রয়েছে রে, আর ভালো লাগে না। দাঁড়াও, তুমি কই যাইতেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই তোমার আসার সময় হলো। আচ্ছা আমি আপনাকে কতদিন বলেছি যে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো আমার রাস্তা বন্ধ করে দাঁড়াবেন না, তারপরও কেন আপনি একই কাজ বারবার করেন? তুমি বললে যে তোমার কথা শুনবো, তুমি ভাবলে কি করে? আচ্ছা আমি আপনাকে আর কতবার করে বললে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে আপনাকে সহ্য করতে পারি না। আসলে কি জানেন, যাদের বিন্দু পরিমাণ লজ্জা শরম বলতে কিছু নাই, তারাই এভাবে মেয়েদের রাস্তা বন্ধ করে দাঁড়ায়। শোনো, আমি তো তোমাকে বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে আমি সুন্দর একটা সংসার করতে চাই। এদের তো লজ্জা সামনে, এরা তো আসলে বকাটে। এই চাকরানি, তুই এত কথা বলছিস কেন এখানে? তুই চুপ থাক। কি বললি আমি চাকরানি? তুই শুধু চাকরানি না, তুই একটা কাজের বুয়া, তুই একটা চামচ। এই বেয়াদব, আমার বান্ধবীকে তোর এত বড় কথা বলার স্পর্ধা হয় কিভাবে? আহা, বাদ দাও না এইসব, এই ঝগড়াঝাটি করতে আমি আসি নাই, তোমারে নিয়ে যেতে আইছি। পার্কে যাবো, বাদাম খাবো, তোমার লাগে একটা সুন্দর মুহূর্ত কাটামু। জুতা চিনোস? জুতা খুলে ইচ্ছা মতো পিটাবো। আরে তুমি জুতা খুলে পিটাও আর যা মন চায় তাই দিয়ে পিটাও, আমার কোনো দুঃখ নাই। তোমারে নিয়ে আমি আর ঘুরতে যাবোই, চলো। আরে চলো। উফ, ছাড়। বাহ বাহ, খুব সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটাকে যদি আমি ভিডিও করে রাখতে পারতাম খুব ভালো। মুচির বাচ্চা মুচি, তুই তো একটা আজব মানুষ। একটা পুরুষ মানুষ একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, কোথায় তুই প্রতিবাদ করবি? আর তুই এখানে ভিডিও করতে এসেছিস? কি আপনাকে জোর করে নিয়ে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? একটা পুরুষ মানুষ কখনো একটা পুরুষ মানুষকে জোর করে নিয়ে যায় নাকি? একটা মেয়ে মানুষকে জোর করে নিয়ে যায়। এই তোর মাথা কি গেছে? আমি একটা মেয়ে মানুষ দেখতেছি আর তুই দেখতেছিস পুরুষ। দেখ ভাই, একে আদতে দেখতে মেয়ে মনে হলেও এর স্বভাব চরিত্র ছেলেদের থেকেও খারাপ। একে জোর করে টেনে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই। এই বাদ দে তো, আর কথা শুনিস না। তুই মেয়েটার লব চল ওদিকে চল। এই লাফাঙ্গা পোলাপা, এই কি বললাম শুনতে পাসনি? আমি কি তোদের সাথে মজা করছি নাকি? হ্যাঁ, যখন পুলিশকে কল দিয়ে এখানে আনবো তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। ছেড়ে দে, ছেড়ে দে, আর না হলে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ছাড়। আমি জেলমেল খাতার না। চল। একটা সাহসী মেয়েকে দুটো বখাটা ছেলে ধরে নিয়ে যাচ্ছিল, আর কিছুই করতে পারলো না। আমাকে কি একজন মানুষের হাত থেকে বাঁচিয়ে তুই নিজেকে অনেক বড় মনে করেছিস? শোন, তুই কিন্তু নিজের পরিচয়টা ভুলে যাস না। দিন শেষে তুই একজন মুচি হয়ে থাকবি। আমি নিজেকে তেমন কিছু মনে করি না। আমি একজন সাধারণ পরিবারের সন্তান, গরিব পরিবারের সন্তান। আমার ভাই একজন মুচি, এই নিয়ে আমি গর্ববোধ করি। মুচির ভাই তুই তো নিজেকে তো মুচি বলেই গর্ববোধ করবি, নাকি তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গর্ববোধ করবি? তুই চল এখান থেকে চলে যায়, এখানে আর কথা বাড়াস না। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উত্তম হবে। এই বেয়াদবটার সাথে কথা বললে শুধু শুধু আমার মুডটা নষ্ট হবে। চল। এই অহংকারী মেয়ের অহংকার যে কবে পতন হবে সেদিন আমার থেকে খুশি আর কেউ হবে না। ইতির বাপ, আমি তোমার একটা কথা বলতে চাইতেছিলাম, হ্যাঁ, যদি অনুমতি দাও তো বলতে পারি। আরে তুমি আবার কবে থেকে অনুমতি নিয়ে আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি তো অনুমতি ছাড়াই আমার সাথে কথা বলো। ঠিক আছে, বলো কি বলতে চাও। বলছিলাম কি, মেয়েটা তো বড় হয়েছে, যেভাবে বেপরোয়াভাবে ঘোরাঘুরি করে এটা তো আসলে ঠিক হচ্ছে না। আমি জানি তুমি তো ওকে কিছুই বলবে না,
লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। যাই হোক, এখন আমি বলতে চাচ্ছিলাম যে ওর তো বিয়ের বয়স হয়েছে, ওকে চলো না আমরা বিয়ে দিয়ে দিই। এই তোমার কি মাথা মাথা খারাপ হচ্ছে? কি করে বলতে পারলে এই কথাটা? হ্যাঁ, কি করে বলতে পারলে এই কথাটা? আমার ছোট্ট মেয়ে, দুধের শিশু, সেই দিনের রীতি, এই ছোট্ট মেয়েটাকে আমি এখন বিয়ে দেব? ওর লাইফটাকে আমি শেষ করে দেব? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পারছো না বাবা, মা কেন এত তাড়াতাড়ি আমার বিয়েটা দিতে চাচ্ছে? আমি তো মায়ের চোখের বিষ, মায়ের চোখের কাঁটা, তাই চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন এই বাড়ি থেকে বিদায় করতে পারে। বাবা, প্রত্যেকটা দিন আমার এসব ঝামেলা আর ভালো লাগছে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে দিয়ে আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও, তাহলে যদি আমি একটু মায়ের এই যন্ত্রণা থেকে মুক্ত হই। আমি তোর বিয়ে দিতে চাচ্ছি তোর ভালোর জন্য, আমি চাই তুই ভালো থাক। তুই যেভাবে বেপরোয়াভাবে গ্রামে ঘুরে বেড়াস, মানুষ মন্দ বললে কোন দিন না কোন বিপদ হয়ে যায়। দেখো মা, ভালো মন্দ বোঝার মতন জ্ঞান কিন্তু আমার হয়েছে, তাই আমি কোন কাজটা ভালো করছি আর কোন কাজটা খারাপ করছি সেটা কিন্তু আমি নিজে খুব ভালো করে জানি। তাই আমাকে এসব জ্ঞান প্লিজ তুমি দিতে এসো না। হ্যাঁ, তুই তো খুব ভালো বুঝিস, নিজের ভালোটা বুঝিস না, কচো বুঝিস। তুই যে ওই বাজে মেয়েটার সাথে মিশছিস না, ওর সাথে সারাদিন ঢ্যাং ঢ্যাং করছিস না, এইটাই হলো তোর নষ্ট হওয়ার মূল কারণ। ওই মেয়েটার সাথে আর ঘুরবি না, এটা আমি চাই। মা, তুমি মিমকে কেন দোষারোপ করছো? আমি তো এখানে মিমের কোনো খারাপ কিছু দেখছি না, ও তো একটা ভালো মেয়ে। অযথা আমি একজনের দোষ আরেকজনের ঘাড়ে প্লিজ চাপাবে না। ও কি করছে তুই বুঝতে পারছিস না? ও অনেক কিছু করছে। তুই যদি ওর সাথে না মিশতি তাহলে এইভাবে যখন তখন হঠাৎ করে বেরিয়ে যেতি না। ওই মেয়েটার পাল্লায় পড়ে তোর আজকে এই অবস্থা। মা, তুমি মিমকে আর দোষারোপ করবে না, তুমি আমাদের ভালো দেখতে পারো না এটা বলো। শোনো ইতির মা, আমি তোমাকে একটা কথা বলি, আর তুমিও তো জানো এই 7 গ্রামে কার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমার ইতির দিকে কোন নজরে তাকাবে? কারো সাহস নেই। অতএব তুমি নিশ্চিন্ত থাকতে পারো আমার মামুনের জন্য। আর শোনো, তোমার এই কথাগুলো না ভালো লাগছে, এখন তুমি যাও, তোমার কাজ করো, যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমাদের বাপ বেটির সামনে থেকে আমি চলে যাচ্ছি। আমার কোনো কথা তো ভালো লাগে না, না? তবে এমন একদিন আসবি দেখবি তোদের এই অহংকার মাটির সাথে মিশে যাবে, মিলিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। বাবা, তুমি কি মায়ের কথা শুনে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো নাকি? যদি তুমি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি বলবো এটা পুরোপুরি একটা ভুল ডিসিশন তোমার, কারণ আমি মায়ের কথা শুনে কখনোই বিয়ে করব না। আর তাছাড়া আমার এখনো লেখাপড়া শেষ হয়নি, আমি লেখাপড়া করবো, আমি দেশ বিদেশ ঘুরবো, একটু লাইফটা এনজয় করবো, তারপরে সে বিয়ে করবো। দেখো বাবা, এখন আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নেই, তাই তুমি প্লিজ মায়ের কথায় কোনো কান দিবে না। মামুনি, তুমি কি করে ভাবলে যে আমার এই ছোট্ট মামুনিটাকে আমি এখন বিয়ে দেব? কারণ আমার মার তো অনেক ভবিষ্যৎ পড়ে আছে, এখনো দুনিয়ার অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে। তুমি তোমার ইচ্ছে মতো তুমি চলো, ঘোরো ফিরো, লাইফটাকে এনজয় করো, আমি তোমার সাথে আছি। আর তোমার মার কথা মতো আমি কখনো কি চলেছি? তুমি কোনো চিন্তা করো না। বাবা, তোমার মতো করে আমাকে আর কেউ বুঝবে না কখনো, এজন্যই তো বলি তুমি হচ্ছে আমার সবচাইতে বেস্ট বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, আমি তাহলে ঘুমাতে যাই। যাও। ওকে বাবা, গুড নাইট। গুড নাইট আমার লক্ষ্মী মেয়ে। কি হয়েছে? বেশ কয়টা দিন ধরে তুমি কাজ কামে যাইতেছো না, এইভাবে মন মরা হয়ে বসে থাকো বাড়িতে। আমি চিন্তা করছি এই মুসির কাজ ছেড়ে দেবো, মুসির কাজ আর আমি করবো। এটা তুমি কি কইতেছো? এই মুসির কাজ করে তো আমাকে সংসারটা চলতেছে, তুমি যদি মুসির কাজ না করো তাহলে আমাকে সংসার চলবো কেমনে? শোনো, আমি মুসির কাজ করি বলে আমার বাইরে সবাই মুসির ভাই বলে রাখে, এসব শুনতে শুনতে আমার আরো ভালো লাগতেছে। শোনো, তুমি এইসব আজে বাজে চিন্তা ভাবনা বাদ দাও, বাদ দিয়ে নতুন করে আবার কাম শুরু করো। তোমার ভাই সৈকত যদি একটা চাকরি পায় তখন না হয় কাম ছাড়া দিও। আমি চিন্তা করছি শহরে চলে যাবো, শহরে গিয়ে কাজ কাম করো, তোরা টাকা পাঠাবো, তুমি এই সংসারটা চালাইবা। এটা তুমি কি কইতেছো? তুমি শহরে যাইতে চাইলে কি তোমার ভাই তোমার শহরে যাইতে দিব? আমার তো মনে হয় না সৈকত তোমার শহরে যাইতে দিব। শোনো, এটা আমার দায়িত্ব, আমি আমার বাইরে বুঝাবো, কিন্তু আমি আর এই গ্রামে থাকবো। দেখো, তুমি আর কোনো পাগলামি করো না, তোমার ভাইয়ের একটা চাকরি বাকরি হোক, তারপর না হয় তুমি কাজ কাম বাদ দিও। এখনই যদি কাজ কাম বাদ দিয়ে দাও তাহলে আমরা খামু কি? ভাইজান, তোমার কি মনে হয়
তুমি মুচি তোমার পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়? না ভাইজান, তুমি মুচি তাতে আমার কোনো সমস্যা নেই, আমার লজ্জা বোধ হয় না, আমার তো অহংকার হয়। আমি গর্ববোধ করি যে আমার ভাই একজন মুচি। এত কষ্ট করে আমার ভাইজান আমাকে লেখাপড়া শেখাচ্ছে, মানুষের মতো মানুষ করছে। কতজন পারে বলো তো এমন কষ্ট করে ছোট ভাইকে লেখাপড়া শেখাতে? ভাইজান, তুমি আমার অহংকার। কিন্তু ভাই, তোরে কতজন কত কিছু শোনায়, এইসব আমার ভালো লাগে না। আমার কারো কথায় মন খারাপ হয় না ভাইজান। আমার এটা ভেবে খুশি হয় যে আমার বাবার মতো একটা বড় ভাই আমার পাশে আছে। ঠিক আছে, তুই যেহেতু আমার নিয়ে এত চিন্তা করস, আমি তোর কথা শুনি, আমি আবার মুচির কাম শুরু করি। ভাইজান, আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। আমার চাকরিটা যদি হয়ে যায় তাহলে তোমার আর মুচির কাজ করতে হবে না, আমি এই সংসারের সকল দায়িত্ব পালন করতে পারবো। আমাকে দুইজনের বিশ্বাস আছে তোমার এই চাকরিটা হইব, আর তুমি জীবনে ভালো কিছু করতে পারবা ভাই। ভাবি, আমার খুব ক্ষুধা পেয়েছে, চলো না খেতে দিবে? আচ্ছা, তুমি ঘরে যাও, আমি খাইতে দিতেছি, আর তুমি আও। এই দাঁড়াও, আমার দেখলে তুমি পালাই পালাই বেরাও, কারণটা কি? আমি তো প্রথমে ভেবেছিলাম যে আপনার লজ্জা শরম হয়তো একটু কমই আছে, কিন্তু না, এখন দেখছি যে আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই। হ্যাঁ, লজ্জা আছে, আমাদের অনেক লজ্জা আছে, আর লজ্জা আছে বিদায় তোমাকে রাস্তায় আটকিয়েছি, তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, আপনার কি কান দিয়ে একটা কথা ঢোকে না? আমি আপনাকে একটা কথা কতবার বলবো যে আপনি কখনো আমার রাস্তা আটকে কখনোই দাঁড়াবেন না, কিন্তু না, আপনি তো সেই একই কাজ বারবার করেন। কেন বলেন তো? আপনার কি বাপ মা কোনো শিক্ষা দেয়নি আপনাকে? হ্যাঁ, মা বাবা অনেক শিক্ষা দিয়েছে, আর মা বাবা থেকে শিক্ষাও নিয়েছি। যদি শিক্ষা দিত তাহলে আপনি এমন কাজ কখনোই করতেন না। অন্তত আপনার মাথার মধ্যে এতটুকু কমন সেন্স থাকতো যে একটা মেয়েকে কতটুকু সম্মান করা উচিত। তোমাকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, আর ভালোবাসতাম বলেই রাস্তায় তোমাকে আটকাতাম, বারবার তোমাকে ডিস্টার্ব করতাম, কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না। অনেক ভালোবাসতো। ভালোবাসা? আচ্ছা, আপনি কি কখনো নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়েছেন? আপনার চেহারাটি কি কখনো দেখেছেন? আপনাদের দুজনকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনারা রাস্তার গাঞ্জুট্টি। রাস্তার চিপা চাপায় দাঁড়ায় যে গাঁজা খান আর রাস্তায় দাঁড়ায় যে মেয়েদেরকে ইফটিজিং করেন, এটা আপনাদের দুজনের চেহারা দেখলেই বোঝা যায়। তো নেক্সট টাইম আমাকে ভালোবাসার কথাটা আর কখনোই বলবেন না। সমস্যা নাই, আজকের পর থেকে আমার মুখ তোমাকে কোনোদিন আর দেখাবো না, আর তোমার মুখও যাতে না দেখতে হয় সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি। কি হলো? হ্যাঁ, আমার কথা মিলছে? তোমার অহংকারের জন্য আজকে এই পরিণতি। ওরে কত করে বলছিলাম যে মায়ের আশকারা দিয়ে মাথায় তোলো না, না আমার কোনো কথাই তুমি শুনলে না। অহংকার, মাইয়া নিয়ে অহংকার, বড় লোকের মাইয়া, আদরের মাইয়া না। আমার কথাগুলো এখন মনে পড়ে, মনে পড়ে সব কিছু আজকে তোমার জন্য। তুমি ঠিকই কইছো, আজকে আমার মাইয়ার এই পরিণতির জন্য আমি দায়ী। আমি মানুষের মানুষ মনে করি নাই, যা খুশি তাই করছি, অহংকার করছি। আমি যদি আমার মাইয়ারে সেই ছোটবেলা থেকে শাসন করতাম, চোখে চোখে রাখতাম, তাহলে আর আজকে আমার মাইয়ার এই পরিণতি হয় না। এই জন্যই কথাই কয়, অনেক সময় বাবা মার জন্য সন্তানটা নষ্ট হয়ে যায়। সেইটাই হয়েছে, আমি কত মানুষের ক্ষতি করছি,
কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবি নাই যে আমি কি করতেছি। অহংকার পতনের মূল, এই তো আমার কপালে হইল। আমার ভাইয়াটারে এখন কেউ দেখতে পারে না। ওর চেহারা আকৃতি দেখলে সবাই ভয় পায়, এর জন্য আমি যাই। হ্যাঁ, সেই তো বুঝলে, সময় নষ্ট করে বুঝছো। অনেক মানুষের তুমি ক্ষতি করছো, অনেক মানুষের নামে নিন্দা বলছো, অহংকার করছো। এখন বুঝো তোমার মেয়ের কপালে শেষ পর্যন্ত কি হয়েছে। আমার কোনো কথার দাম দাওনি তখন। তোমরা বাপ বেটি মিলে আমারে কত অপমান করছো। তোমার মেয়েটা ঘর থেকে বাইরে যেতে পারতেছে না, কেমনে বেরোবে? ওর মুখের দিকে তাকানো যায় না, দেখলে ভয় করে। আমার এত সুন্দর মেয়েটা এমন করে নষ্ট করে দিল। শোনো, আমার ভাইয়ার তো যাও আবার হয়েছে, ওরে তুমি কখনো একলা রাখো না। ওরে একটু তুমি সঙ্গ দাও, সবসময় সঙ্গে থাকো। তুমি ওর পাশ থেকে সইরো না, যাও। এখন রাতে দেখে কি হবে? আমার মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহ, কি শাস্তি দিলাম, আরে আল্লাহ। এই শোনো, কি কও? আমি কাল যাইতেছি। কাল যাইতেছো? আসার সময় বাজার করে নিয়ে এসো। কি লাগবে? বাজার তো সবই লাগবে, আলু লাগবে, পেঁয়াজ লাগবে, ছোট মাছ টাছ পাইলে কিছু নিও। আচ্ছা। ভাইজান, আমি যে কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে এত খুশি হওয়ার কারণ কি? ভাইজান, তোমার কষ্ট সার্থক হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না, একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরিটা হয়ে গেছে ভাইজান। মাসে ৮০,০০০ টাকা স্যালারি। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাইজান, তুমি কান্না করছো কেন? আরে ভাই, এটা তো খুশির কান্না। আমার ভাই চাকরি পাইছে, এত খুশি আর কি হইতে পারে? এতদিন আমি বহুত আশায় ছিলাম আমার ভাই বড় একটা চাকরি পাইব, মানুষের সালাম দিব, সম্মান দিয়ে আমার কথা দিব। আমি এই খুশির খবর সবারে কম, আর পেট ভরে সবার আমি মিষ্টি খাও। ভাইজান, আমি চাই এই খুশির সংবাদটা তুমি সবাইকে দাও। তোমার ভাই এখন অফিসার হয়েছে। ঠিক আছে ভাই, আমি এখন মিষ্টি কিনে নিয়ে যাই, সবারে খাওয়াবো, আর বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমি বাজারে দিচ্ছি, মিষ্টি কিনা মানুষও খাওয়াবো, বাড়িতে নিয়ে যেতে। আজকে ওই বড়লোক অহংকারী মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছা করছে, ওকে বলতে ইচ্ছা করছে। গরিবরা চেষ্টা করলেও তাদের মনের আশা পূরণ করতে পারে। ভাই, এইসব কথা তুমি এখন কেন মনে করতেছো গো? এখন তো তোমার সুখের দিন, এখন তুমি নতুন করে বাঁচার চেষ্টা করো, তাহলে দেখবা জীবন অনেক সুন্দর হয়েছে। ভাবি, একটা কথা বলো তো, যাদের কাছে টাকা আছে তারা গরিবদেরকে মানুষ কেন মনে করে না? তারাও তো মানুষ, তাদেরই মতো রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে গরিবদের কেন মূল্যায়ন নেই বলো তো? ভাই, যাদের টাকা হয় তারা কিন্তু অনেক কিছু ভুলা যায়। এখন তুমি চাকরি পাইছো, তুমি জানি কোনো কিছু ভুলা যায় না। সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকো। মনে রাখবা, মানুষের দোয়া হলো সবচাইতে বড় পাওয়া। যার কাছে দোয়া নাই তার কাছে কোনো কিছুই নাই। ধনীরা যদি বুঝতে পারতো গরিবদের আত্মসম্মান আছে, তাদের মূল্যায়ন আছে, ধনীরা কখনো গরিবদের সাথে খারাপ আচরণ করে। এই, এত কথা বাড়ায় না তো, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করতেছি। যা, ফ্রেশ হও। আচ্ছা, ঠিক আছে, আমি খাওয়ার নিয়ে আসি। বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? থাকলে একটু বের হবেন। আচ্ছা বোন, তুমি কি এটা
আসলে কিন্তু আমরা চিন্তা করতেছি না তুমি কে, তোমার পরিচয়টা দাও না। আপনারা আমাকে চিনবেন না, আমি অনেক বড় একজন অপরাধী। আপনাদের সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আজকে আমি আমার অন্যায়ের জন্য আপনাদের কাছে মাফ চাইতে এসেছি। আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনি কে বলুন তো? এত রাতে আমাদের বাড়িতে এসে মাপ চাচ্ছেন? কে আপনি? দেখছি সেই বড় লোকের মেয়ে। তো বড় লোকের মেয়ের এই অবস্থা কেন? আমার মতন একটা অহংকারী মেয়ের সাথে তো এমনই হওয়া উচিত। আমি আমার অন্যায়ের প্রাপ্য শাস্তি পেয়েছি। আমি এখন আর কাউকে মুখ দেখাতে পারছি না। আমি আমার অহংকারের শাস্তি পেয়ে গেছি। কিন্তু বোন, তোমার এই সুন্দর চেহারার এই অবস্থা কি করে হলো? আসলে মায়ের কথা তো কখনো শুনিনি। রাস্তাঘাটে এই গ্রামের মধ্যে সবসময় আমি ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরতাম। কখনো আমি বুকের মধ্যে ওড়না নিতাম না। আমাদের বাড়ির সামনে একটা ছেলে আমাকে খুব পছন্দ করত। সেই ছেলেটা প্রায়ই আমার পথ আটকে দাঁড়াতো, সবসময় আমাকে ইফটিজিং করত। ছেলেটার কথায় আমি রাজি হইনি, তাই রাগের বশে আমাকে অ্যাসিড মেরে দেয়। তারপর দেখুন আমার চেহারার এই অবস্থা। আমি সেদিন আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাকে তো আমি আমার বাবার হাতে মার খাইয়েছি। ভাই, আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি। আমাকে দয়া করে মাফ করে দিন। দেখুন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। যে রূপ নিয়ে আমার এত অহংকার ছিল, আজকে আমার সেই রূপ নেই। আজকে আমি আমার চেহারাটা বাইরে কাউকে দেখাতে পারছি না। আরে বোন, ওই দিনের কথা তো আমি কবে ভুলে গেছি, কিন্তু বিষয়টা হচ্ছে ওই দিন যেটা করছিলা এটা আমার অনেক কষ্ট লাগছিল বোন। আমি মুসিবইলা আমার তোমরা অনেক অপমান করছো, আমার বাইরের সহকারে অপমান করছো। ভাগ্যের কি নির্মম পরিহার। এখন ভাই আমার অনেক বড় অফিসার, আমার ভাই এখন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। আর ভাইয়ের জন্য আমিও বড় গলায় কইতে পারি যে আমার ভাই অনেক বড় অফিসার হয়েছে। তোমার কি অবস্থা তুমি দেখছো? এখন আপনাকে দেখে আমি করুণা করব না সহানুভূতি দেখাবো এটাই বুঝতে পারছি না। আপনাকে আমি আগেই বলেছিলাম টাকার অহংকার ভালো না, টাকার অহংকার বেশি দিন থাকে না। আপনি কখনো ভালো মন্দ বোঝার চেষ্টা করেননি, যার কারণে আজকে আপনার এই অবস্থা হয়েছে। যান, আপনার উপর থেকে আমাদের সমস্ত অভিযোগ তুলে নিলাম, আপনাকে মাফ করে দিন। ঠিক আছে, আমি তাহলে আসি।